আজকের নাটক বাদল সরকারের বাকি ইতিহাস। বাদল সরকারের আধুনিক বাংলা নাটকে গবেষণা, অবদান ও খ্যাতি থার্ড থিয়েটার বা অঙ্গন মঞ্চ বা কোর্টিয়ার স্টেজ বা এখনকার স্ট্রিট থিয়েটারের প্রথম প্রবক্তা ছিলেন। কিন্তু তার প্রসেনজিয়াম থিয়েটারের অবদান অবশ্যই। বাকি ইতিহাস এমনই একটি মাস্টারপিস নাটক যেখানে তিনি সাইকোসোশ্যাল অনুভূতির গভীর জটিলতা প্রকাশ করেছেন সীতানাথের আত্মহত্যাকে নিয়ে। আসুন আমরা একটু মনোযোগ দিয়ে নিই কি কারণে যারা আত্মহত্যা করেন। কলেজের ম্যাগাজিনে বছরে 3বার 3টে প্রবন্ধ আরোটা করেছি শুধু ওই যে বলেছিলাম না নাট্য সাহিত্যে আধুনিক। তুমি বেশ আছো ভালো, বেশ মিষ্টি মিষ্টি গল্প লিখছ, সাও পাচ্ছ। আরে দুটোতেই যেন থাকবে নাকি? তোমার রাস্তা খুলে গেছে। এক মাস হলো একটা গল্প লিখতে পারলাম। কচু হবে একটা গল্পের টপ পাচ্ছি। গল্পের প্লট? আরে সারা দুনিয়ায় তো গল্পের প্লটের ঠাসা। সারা জীবনটাই তো একটা গল্প। সব বাজে কথা রাখো দেখি, একটা সহজ সরল গল্পের প্লট করতে পারো? আচ্ছা, একটা সহজ সরল গল্প বলতে তুমি কি বুঝো? এই বুঝি কোনো ঘটনা, ধরো যা ঘটেছে। ঘটনা? তাহলে একটা যে কোনো ঘটনাই নাও না। যে কোনো ঘটনা বললে হয় নাকি? একটা সোজা ঘটনা বলো। ভেবে দেখতে হচ্ছে। না তুমি ভাবো, আমি আসছি। তাহলে এই কাগজেই দেখো না, কিছুটা পাওয়া যাবে নিশ্চয়ই। প্রচুর ঘটনা। সিকিউরিটি কাউন্সিল, বঙ্গ, পাকিস্তান সীমান্ত, বিধানসভার মুখ্যমন্ত্রী। দেখি ও মুখ্যমন্ত্রী দেওয়া। না না না, মুখ্যমন্ত্রী কেন? তাহলে কি জাপানের ভূমিকম্প, মোহনবাগানের জয়লাভ, পাটের বাজার দর? পেয়েছি, উদ্বন্ধনে আত্মহত্যা। না বাবা, আত্মহত্যা নয়, আত্মহত্যা নয়। আজকাল কোনো সম্পাদক আত্মহত্যা ব্যাপারটা সহ্য করতে পারে না। কোনো কোনো গল্প দেখো। না নামটা খুব চেনা চেনা লাগছে। এরকম তো অনেক নামই চেনা চেনা। আরে বটানিক্যাল গার্ডেন। কি বটানি? হ্যাঁ, বটানি সিটি দেখা হচ্ছিল সীতানাথ চক্রবর্তী তার বউর সঙ্গে। কি যেন নামটা? হ্যাঁ, আগের বছর না, নাকি তারও আগের বছর বলবে। হ্যাঁ, যেন নামটা কনা কনা। হ্যাঁ, কনা, ঠিক বলেছো। হ্যাঁ ঠিকই তো, একসাথে বসে খাওয়া দাওয়া করলাম, এক পাশে একসাথে বাড়ি ফিরলাম, তাই না? হ্যাঁ, সীতানাথ চক্রবর্তী। কি হলো স্যার? ওই যে বললাম না, গলায় দড়ি দিয়ে মারা গেছে, মানে আত্মহত্যা। সে কি আত্মহত্যা? দেখি। হ্যাঁ, এই দেখো সীতানাথ চক্রবর্তী। আমরা সেই সীতানাথ চক্রবর্তী আমি সঙ্গে দেখা হয়েছে। সেই সীতানাথের কথাই বলছি। আচ্ছা, অন্য কোনো সীতানাথ হতে পারে? হতে পারে, কিন্তু দেখো বলছে তার বউ আছে, ছেলেগুলো নেই, ভবানীপুর গেছে। আচ্ছা, আমরা তো ভবানীপুর অব্দি আসলাম। হ্যাঁ হ্যাঁ, ভবানীপুর অব্দি তো। হ্যাঁ,
দেখো তুই গল্পের প্লট খুঁজছিলে, এই নাও ঘটনা। তাহলে এই ঘটনা? কেন নয়? আরে তুমি তো তাকে দেখেছো, তার সঙ্গে গল্প করেছো, তার বউকে দেখেছো, সারা দুপুর কাটিয়েছো। তাতে আর কতটুকু চেনা যায়? কিছুই জানে না, সে কিন্তু দরকার। তোমার মনে তাদের সম্বন্ধে একটা ছাপ আছে, যাকে বলে ফার্স্ট ইমপ্রেশন। আর কিছু জানো না। তাদের আর্থিক অবস্থা, তাদের পারস্পরিক সম্পর্ক, তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সুখ দুঃখ কিচ্ছু জানো না। অর্থাৎ তুমি কল্পনা করার একটা বিরাট সুযোগ পেয়ে গেলে। কি কল্পনা করবো? কল্পনা করবে ঘটনাটা কেন ঘটেছে। সীতানাথ চক্রবর্তী আত্মহত্যা করেছে করাই, সেটা হচ্ছে ঘটনা। কিন্তু কোন সারিমালা ঘটনা বলে চূড়ান্ত ফলে এই ঘটনাটা ঘটলো, সেটাই লিখতে কল্পনা করে। তাহলে আত্মহত্যা? কেন নয়? আত্মহত্যা তো খুব ভালো সাবজেক্ট। কোনো সম্পূর্ণ সুস্থ মানুষ কখনো আত্মহত্যা করে না। আবার যে বদ্ধ মারছে ও, কেন করবো? আমার ধারণাটাই বললাম। আর তোমার যদি অন্য কিছু মনে হয় সেটাই লেখো। আচ্ছা, ধরো কেউ একজন স্টক মার্কেটে অনেক টাকা দিয়ে শেয়ার কিনল, তারপর হঠাৎ একদিন সব বসে গেল। ব্যাস, এই তো এসে গেছে তোমার মাথায়। তোমার শুরু করে দাও, শুরু করে দাও। এখন কেন নয়? রান্না বান্না আছে তো। আরে রোববার দিন সকাল 8:30টার সময় রান্না বান্না নিয়ে এবার কে চিন্তা করে? যাও দেখো, বসে পড়ো, তবে সব নিয়ে বসে পড়ো। আরে আমি নয় লিখবো, তুমি কি করবে? আমি আর কি করবো? ওই যে বললে নাট্য সাহিত্যে আধুনিকতা নিয়ে বসি, মানে বসি না, শুনি। বসে বসে প্রবন্ধ লেখা যায় না। বাবা, কি করে যে তুমি শুয়ে শুয়ে লেখো বুঝি না। আর কি করে যে তুমি বসে বসে দেখো, সেটা আমিও বুঝি না। সেটা রক্ষার সময় এবারে আসুন আরেকটি মনোযোগ দিয়ে দেখি বাসন্তীর কল্পনায় কোন সারিবদ্ধ ঘটনাগুলির চূড়ান্ত ফলে সীতানাথের আত্মহত্যা। বাকি ইতিহাস ক্রমশ প্রকাশ্য। আরে দাঁড়াও, শুরু করো। সবই সামনে ধরেছি। সীতানাথ নেই? না, ও তো বাজারে গেছে। জানি না হ্যাঁ, কতদূর হলো গেছে। আসার তো সময় হয়ে গেল। আমি তো ভাবলাম আচ্ছা, তুমি কি ভেবেছিলে? ভেবেছিলে সীতানাথ? আচ্ছা, সীতানাথ আসার জন্য একটু অপেক্ষা করবো না একটু ঘুরে আসবো? আসুন, আপনি বসুন। বলা, কি? সীতানাথ আসার আগে তোমার সঙ্গে একটা কথা আছে। আমার না রান্নাটা চালানো আছে। হয়নি। হয়নি। এটা কিন্তু সেদিনকার কথা না, এটা অন্য কথা। কি কথা? আচ্ছা, তুমি সেই দিনের কথা ভুলে যেতে পারো, মানে সেই আগের মতো সব কিছু হয়ে যেতে পারে না। কিন্তু তুমি বিশ্বাস করো, আমি কিন্তু সেদিন মনে 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 ও কথা থাক না, কিন্তু তাই থাক। তবে একটা কথা বলা দরকার। তুমি বলো, যদি কোনো দিন কোনো সময় তোমার কোনো প্রয়োজন বোধ হয়, তুমি আমাকে জানাবে। জানি না নিখিল। আপনি কোথায় যাচ্ছেন? সীতানাথ আসুন, তারপরে আমি আসবো।
বসে আমার নিখিলদা কোনোদিন যদি সত্যি করে দরকার হয় না আপনাকে জানাবো। এটা চাকরি নিশ্চয়ই। না না সেটা না তা সত্য আরে না না, আমি চায়ের সব বসাতে বসাতেও চলে আসছি। আমি বসে বলতে চাই। ঠিক আছে আমি সেটা দেখি। ওই তো শীতনাথ চলে এসেছে। আরে নিখিল, তুই কতক্ষণ? আরে এই তো কিছুক্ষণ আগে। আচ্ছা, এই চা বসিয়েছ? হ্যাঁ, চা বসিয়েছি। বাবা নিখিল, তোর ব্যাপার কি বলতো? তোর তো পাত্তাই পাওয়া যায় না। পাত্তা পাওয়া যায় না মানে এই তো সেদিন। এই তো সেদিন মানে বোধহয় 1 মাস তুই এই রাস্তা মারাসনি। আচ্ছা বারবার আমাকে তোর বাড়ির রাস্তা বানাতে হবে? তুই কদিন আমার বাড়ির রাস্তা বানিয়েছিস বলতো? যাও বাবা, আমি আমার কবে তোর বাড়ি যেতাম? তা যাবে ওই বারবার আমাকেই রোজ তোমার বাড়ি আসতে হবে। কিন্তু জানিস কেন আমি তোর বাড়ি যাই না? জানি না। জানিস না, তোকে তো আগেও বলেছি, তোর ওই দারোগা, খানসামা, বেহারা, টেরিয়ার, বুলডগ এত সব পার্টনার তোর সাথে আমার দেখা করা পোষায় না। বলিনি তোকে? বলেছিস কিন্তু ওগুলো একটা ওয়ার্থলেস ছুতো। তুই কি আজ নতুন করে খেপলি নাকি রে? একে বলে স্নবারি অফ পভার্টি। ওরে বাবা, তুই দেখছি আজকে সত্যি লড়াইয়ের মুডে রয়েছিস। এই শুনছো, তাড়াতাড়ি চায়ের ব্যবস্থা করো, নইলে কিন্তু শান্তি রক্ষা করা যাবে না। আরে আমি জানি এই, তুই সত্যি রাগ করবি নাকি? এতে রাগ করার কি আছে বলতো? আরে তুই ওনার হাতে তৈরি চা না খেয়ে চলে যাবি, আর তুই বলতে চাস তুই রাগ করিসনি? তুই না তুই সব কথার না একটা উল্টো মানে বের করিস। সব কথার উল্টো মানে বের করিস। তুই আবার কি উল্টো মনে বের করলাম আমি? এই শোন, আমার কিন্তু কাজ আছে, আমি কিন্তু চলবো। এই নিখিল, না, না, যাস না। এই নিখিল, দাঁড়া। কি রে নিখিল, এই কি ব্যাপার বলো তো? কি ব্যাপার আমি কি জানি না, চাটা না। না মানে কোনো ক্ষেত্রেই ভাবে এই তোমার চা করি। কেন রান্নাঘরে আমার কোথায় থাকবে? যাও নিয়ে এসো। আমি রান্না করতে হবে না আমাকে? আরে আজ তো রবিবার, তারা কিসে? রোববার হলে আমার যে উনিটা হয়ে যাচ্ছে। যাক যা হয়ে হুম। কয়টা কিন্তু পয়সা লাগে না বুঝি? কি গো, কিছু বললেন আপনি? কি বলবো? ওই যে আমি তো কিছু অত ভেবে চিন্তে বলিনি। ওই যে পয়সার কথা। কি বলেছো? অত তো ভেবে বলিনি। আমি তো জানি তুমি কেন এমন করে পয়সাগুলো জমাচ্ছ। আচ্ছা, আর কত দেরি আছে গো? আর খুব বেশি বাকি নেই, আর কিছু টাকা জমলে আচ্ছা, এই মাসের টাকাটা লেখা হয়নি। কত টাকা জমা দিলে গো? তো তুই যা দি মনে কর। কত দিলে? আচ্ছা লিখি তাহলে। 30,280। আচ্ছা, সুদ কত হলো গো? এই দেখেছো, এই সুদটার কথা জানতেই ভুলে গেছি। ও তুমি কেমন না, ওই কাল ব্যাংকে কি জেনে নেবো বল। আচ্ছা শোনো, এই 20,000 বা এই 30,280 একটা ঘর তোলা যায় না? না, ওরম ভাবে করে লাভ নেই। তোমায় তো আগেও বলেছি, ওতে আরো বেশি খরচ হয়। বলে তো কিন্তু ধৈর্য তো আর ধরে না। যেই ভাবি জমিটা বেকার পড়ে আছে। আরে বাবা, এই তোমার জমি যখন হয়েছে, তোমার বাড়িও তখন হবে। হ্যাঁ, আর তখন জমিটা কিনেছিলে বলো? এখন যদি ওই জমি কিনতে হতো। হ্যাঁ, ওই জমিটাই তো রক্ষে। বিপদে আপদে অন্তত জমিটাকে বিক্রি করে। কখনো না। আরে, এই বিপদ আপদের কথা কেউ বলতে পারে নাকি? আরে যত বিপদই হোক, জমি বেচতে পারবে না। আরে কি মুশকিল, ধরো যদি তোমার একটা শক্ত অসুখ হয়। ও, তোমাকে বলেছি জমি বেচতে পারবে না। আরে চিকিৎসা করতে হবে না? আরে করো না, ব্যাংকের টাকা থেকে তুলে করো। না ব্যাংকে একটু কম জমবে, তাহলে জমি বেচা। আচ্ছা ধরো যদি আমারই এমন একটা শক্ত অসুখ হয় যাতে করে আমি আর তোমার যে
বাজে কথা বলো না, আমার এসব কথা শুনতে ভালো লাগে না। আরে কি মুশকিল, মানুষের জীবনের কথা কেউ বলতে পারে? আমি সব বাজে কথা শুনতে চাই না। এই একটা কথা বলো তো, এই তোমার নিজের জমি নিজের বাড়ির এত শখ কেন? নিজের নিজের বলতে তো কোনোদিন কিচ্ছু পাইনি। একটা জামা কাপড় সব দিন মনে ভাগ করে নিতে হতো। একটা চিরুনি পর্যন্ত ছিল না, জানো। বড়দি মারা গেল শ্বশুর বাড়ির মার খেতে খেতে, আর বেকার ঘাটতে ঘাটতে মা খাদ্য আর কাশত, আর সেই কাশি দিয়ে না রক্ত বেরোতো, জানো। আর মা মারা গেল, চিকিৎসার ভানটাও হলো না। বড়দি চলে গেল, আর মেজদি তো বলো। জানো, মেজদি স্বামী না পা মাথার একটা ছাদ পেয়েছিল, পরনের কাপড় পেয়েছে, খেতে পড়তে পারছে দুবেলা। লোকে যে চাই বলো, জানো, বেশ করেছে, গেছে বেশ করেছে। আরে বাবা, আমি তো আর কোনোদিন কিছু বলি না, আমি জানি। বরং এক একদিন তুমি মেজদির ওপর রাগারাগি করো। ভুল করি, জানো, ভুল করি। তুমি আছো তাই বুঝতে পারি না। মাথার উপর ছাদ আছে, পরনের কাপড় আছে, খেতে পড়তে পারছি, আর তার থেকে জমি আছে, জমি বাড়ি হবে, জানো, বাড়ি। এসব যদি কিছু না থাকতো, আর কেউ যদি বলতো একটু খেতে দেবো, একটু পড়তে দেবো, থাকো সব কথা, যেমন মেজদিকে বলেছিল। না হ্যাঁ, ওসব কথা থাক। তোমাকে বলেছিলাম, জানো তো, বাবা বেঁচে থাকতে এটা কোনোদিন হতে দিত না। বাবা বেঁচে থাকতে মেজদিকে ওই পথে যেতেই দিত না। কে বলতে পারে? তুমি কি বলতে চাও বাবা বেঁচে থাকলে মেজদিকে ওই পথে যেতে দিত? জানি না। তোমাকে কতবার বলেছিলাম বাবাকে হাসপাতালে পাঠিও না, বাড়িতে রাখো। তুমি একবার শুনলে না, একবার না। আরে কি মুশকিল, আরে হাসপাতালে আগুন লেগে লোক মরে যাবে, এটা আমি আগে থেকে কি করে জানবো? সব পুড়ে ছাই হয়ে গেল। একবার বাবার মুখটা দেখতে পেলাম না, আর তুমি একবারের জন্য নিয়ে গেলে না আমার বাবার কাছে। শোনো, এই আবার একবার, এই তোমার কথা আমি পরে আবার শুনছি। এই জল বন্ধ হয়ে যাবে, বুঝলে? আমি চট করে চাটা শেষ করে আসি, তারপরে আমি আবার তোমার কথা শুনবো। আসছি আমি। কে? আরে সীতানাথ চক্রবর্তী বাড়ি আছে? আছে, দাঁড়ান, দেখে দিচ্ছি। কি গো, শুনছো? হ্যাঁ? দেখো লোকে ডাকছে তোমাকে। কে এলো? আরে আপনার নাম সীতানাথ চক্রবর্তী? আমার শোনো, তুমি একটু ঘুরে যাও তো, দেখো একটা কাগজ, হ্যাঁ, আমার জামার না বুক পকেটে আছে, একটা চিঠি, টাইপ করা চিঠি, হ্যাঁ, জামার বুক পকেটে আছে। যদি না পাও না, তুমি ভালো করে বাক্সটা ছেড়ে দেবে। আচ্ছা। হ্যাঁ, একটু ভালো করে দেখো। আরে আপনি কি সীতানাথ চক্রবর্তী গো? আরে দূর মশাই, আমি সীতারাম চক্রবর্তী নই, সীতারাম চক্রবর্তী উঠে গেছে। উঠে গেছে? হ্যাঁ, ভাড়াটি ছিল, উঠে গেছে। কেন, কি দরকার? আরে কোর্টের সামান আছে, আপনার মরিয়ার মর্গের জমি নিয়ে মামলা। আরে দূর মশাই, আমার কোনো জমি টমি নেই, ওসব সীতারাম চক্রবর্তীর হবে। আরে কেন হেরানি করাচ্ছেন মশাই? 12 বছর কোর্টের প্রেলিফের চাকরি করেছি, কিছু বুঝেন না ভাবেন? এই দেখুন মশাই, আপনি কি বোঝেন না বোঝেন আমি জানতে চাই না। ওর কথা, আমি সীতারাম চক্রবর্তী নই। আরে ঝুটমুট বাজে কথা বলে কোনো লাভ নেই স্যার। আরে আইন মতো আইডেন্টিফায়ার আপনাকে আইডেন্টিফাই করেছে। আরে যখন আপনি বাজার থেকে ফিরলেন, আরে কে আইডেন্টিফাই করেছে? আরে সে তো আপনার দরকার নেই জানার। আরে আমার দরকার আছে, আপনি যাবি তাকে ধরে আমাকে আইডেন্টিফাই এই করুন। মশাই আপনার স্ত্রী নিজে বললেন। আমার স্ত্রী কোনোদিনই বলতে পারে না। কেন, কি শুনেছেন? আমি জানি কথা। আচ্ছা, কাগজটা তো পেলাম না গো। এই যে বলুন তো, ইনার নাম সীতানাথ চক্রবর্তী নয়? এই দেখো, শোনো, ভালো করে দেখেছো? দেখলাম তো। দেখেছো? আরে আপনি
আর আমি কোনো কথা শুনতে চাই না, তুমি যাও। আরে মেজাজ রাখাবে আমাকে, ফটোগ্রাফের যত সব। যাও। এই কি জমি না? কে বলবো জমি নেই? জমি সব ঠিক আছে। ওই যে কিসব বলে গেল, কোর্ট বেলিফ, কোর্টের সামন। আরে ওটা একটা জোচ্চোর বাজে লোক, তুমি ওর কথা একদম বিশ্বাস করো না। যত সব। জমি নেই? না, জমি আছে, কোনো চিন্তা নেই, শুধু কয়েকটা দিনের ব্যাপার মাত্র। দেনার দায়, জমি। কনা, আমার আমার বন্ধু, হ্যাঁ, আমার ছোটবেলার বন্ধু, হ্যাঁ, ভীষণ বিপদে পড়েছে। ও টাকার প্রয়োজন হয়েছিল, জানো, আমার না দেনা না করে না কোনো উপায় ছিল না। ওই কোনো চিন্তা করো না, কিছুদিনের মধ্যে ফেরত দিয়ে দেবো। কত টাকা? 20,000 টাকা। আরে জমি নিতে দিও না, আরে ব্যাংক থেকে তুলে দিয়ে দাও, এক্ষুনি দিয়ে দাও, দেরি করো না, কিন্তু জমি নিতে দিও না। বাবা, আমি তো তাই ঠিক করে রেখেছি, ব্যাংক থেকে টাকা তুলে দিয়ে দেবো। তার মধ্যে এইসব সামাজ করে দেখো, শুধু শুধু মানুষকে হ্যারাস করা। তাহলে ব্যাংকে টাকা? আরে ব্যাংকে 30,000 টাকা আছে, কিসের ভাবনা? ব্যাংকে টাকা থাকতে তুমি জমি না নিয়ে গেল? তুমি কি সব টাকা? এই কোনা, ওগুলো দেখতে হবে না। কোনা, পাসবই দেখার কিছু দরকার নেই। কোনা, শোনো, কোনা, প্লিজ, তুমি আমার কথা শুনো। কোনা, তুমি সব নষ্ট করে দিয়েছো। জমি নেই, টাকা নেই, কিচ্ছু নেই, সব শেষ, সব মিথ্যে, কোনা, তুমি একটু শান্ত হও। কোনা, কিচ্ছু নেই, একটু কথা শোনো। কোনা, তুমি সব শেষ, কোনা, সব মিথ্যে, কোনা, কিচ্ছু নেই, কোনা, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু সব ঠিক হয়ে যাবে। নেই, কোনা, তুমি একটু শান্ত হও। আমাকে একটু বলতে দাও। সব শেষ। সব ঠিক হয়ে যাবে। কোনা, দরজা খোলো। কোনা, তুমি দরজা খোলো। কোনা, দরজা ভেঙে ঢুকবে এবার। কোনা, সব শেষ করে দিয়েছো, সব শেষ করে দিয়েছো, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কোথায় যাচ্ছ তুমি? সব শেষ হয়, কোনা, আমার সব শেষ হয়ে গেল, একটু শোনো আমার কথা। কোনা, যেও না, দাঁড়াও। সব শেষ হয়ে গেল। বাড়ির চাবিটা। এ কি? আপনি এখানে? ভয় নেই বাবাজি, আমি আজকে এসেছি তো, আগে তো কোনোদিন আসিনি। আপনি কথা দিয়েছিলেন কোনোদিন এই বাড়িতে আসবেন না। একটা ঘাপটি মেরেছিল, ওনাকে বেরিয়ে যেতে দেখে তবেই তো এসেছি। আপনি যান, অফিসে আসবেন। না এসে তো উপায় ছিল না বাবা, আগে তো কোনো দিনই আসিনি। আপনি যান, অফিসে আসবেন। অফিসেই তো বরাবর গিয়েছি বাবা, আজ রোববার যে, কাল আসবেন। কাল হলে হবে না বাবা, আমার আজকে 10টা টাকা দরকার। নইলে মরেই যাবো। আপনি মরে যাবেন, আপনার মৃত্যু নেই। প্রতিদিন কামনা করি যে আপনি মরুন। কোনা যা সত্যি জানে তাই হোক। হ্যাঁ, অনেকের মধ্যে কান চলে যাবে বাবা, 10টা টাকা ফেলে দাও, ওনাকে কি ইচ্ছুটি জানতে দেবো, ইচ্ছুটি। 10টা টাকা? আমার একটা টাকা নেই, আমার জমি নেই, আমার সব গেছে। কিসের জন্য? না শুধু একটা মিথ্যাকে বাঁচিয়ে রাখার জন্য। এই মিথ্যে তো তোমারই মাথা রয়েছে বাবা, আমি তো বরাবর বলেছি এইসব লুকোচাপা দরকার নেই। আপনি বলেছেন? আপনি নির্লজ্জ।
চুরি করে জেলে গেলেন, হ্যাঁ, বউটাকে মারলেন, একটা মেয়েকেও মারলেন, আর একটা মেয়েকে তো বাড়ির জলে ভাসিয়ে দিলেন। শুধু করার মনটার কথা ভেবে আমি দিনের পর দিন আপনাকে বিশ্বাস কোথাকার, আর আপনি বলছেন লুকোচোপা দরকার নেই। মাথা গরম করবো না, মাথা গরম করবো না। আমার টাকা নেই, পয়সা নেই, কিচ্ছু নেই। দিনের পর দিন ঠাকুরের কাছে প্রার্থনা করে গেছি যে আপনি মরুন, মরুন, মরে আমাদের বাঁচান, কিন্তু না, শেষ রক্ষা করা গেল না। ভেবেছিলাম কণাকে কিচ্ছু জানতে দেব না, কিন্তু কণা সব জেনে গেল। আজ আমার সর্বনাশ হয়ে গেল, আর আপনি এখন এসেছেন মেয়েকে আপনার চেহারা দেখাতে। আপনি এসেছেন মেয়েকে দেখাতে। দেখো, আমি ভদ্রলোকের মতো হাসপাতালে আগুন লেগে পুড়ে মরিনি। আমি চুরি করে জেলে গেছিলাম, জেল থেকে বেরিয়ে এসে জিও খেলছি, মদ গিলছি, আফিম খাচ্ছি, সবই তোমাদের পয়সায়। তোমার বর তোমাকে মিথ্যে কথা বলেছে, কিচ্ছু জানতে দেয়নি। আপনি এর জন্য এসেছেন। কিচ্ছু জানতে দেবো না, কিচ্ছু জানতে দেবো। বেরিয়ে যান, বেরিয়ে যান আপনি এখান থেকে। ঠিক আছে, তবে কালই না হয় অফিসে যাব, ব্যাংক থেকে তুলে দিও। আপনি বেরিয়ে যান এখান থেকে। ব্যাংকেও নেই, তুমি সত্যি কথা বলছো? আপনি যান এখান থেকে, বেরিয়ে যান আপনি। যাকে কিছুই তো পাওয়া গেল। এই তো দেখি এইটা বেঁচে সবাই যে পাওয়া যায়। কণা, 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 একটু শোনো আমার কথা। কণা, কণা, কি করছো তুমি? কণা, কণা, কি? কণা, কোথায় যাচ্ছ? চলে যাচ্ছি। কোথায় যাচ্ছ তুমি? তাতে তোমার কি যায় আসে? আচ্ছা কণা, তোমার কাছে কি জমি বাড়িটাই সব? আমি কিচ্ছু নই। জমি, জমি বাড়ি, তুমি সব ছিলে, তুমি সব দিয়েছিলে, আর তুমি সব নষ্ট করে দিয়েছো সব। কিন্তু আমি তো আছি। তুমিও নেই, তুমিও নেই। চুরি করে করে মিথ্যে বলে বলে তুমিও নষ্ট হয়ে গেছো। জমি বাড়ি তুমি সব শেষ, সব। কোথায় যাচ্ছ তুমি? জানতে চাইছো? শুনতে ভালো লাগতো না কেন? বলো আমাকে। আমি মেজদির পথে যাচ্ছি। কণা! হ্যাঁ, এটাই সত্যি, এটাই আমাদের সত্যি। তুমি মিথ্যে ছিলে। কণা, তুমি? কিছু বোঝাবার চেষ্টা করো না। সব সব জেনে শুনে সব বুঝে যাচ্ছে। তুমি তুমি মেজদির বাড়িতে? হ্যাঁ, এটাই সত্যি। তুমি তোমার পথে থাকো, আমাদের না, আমাকে আমার পথে যেতে দাও। আমাদের পথ না, আমার আর মেজদির পথ, এটাই সত্যি। কি বলতে চাইছো তুমি? আমি তো বলিনি আমি মেজদির বাড়ি যাবো, আমি বলেছি আমি মেজদির পথে যেতে চাই। কি বলতে চাইছো তুমি? তুমি জানতে চাও? পরে জানতে পারবে। তাহলে শোনো, আমি নিখিলদার কাছে যাচ্ছি। নিখিল? হ্যাঁ, তোমার বড়লোক বন্ধু নিখিল। সব জেনে শুনে যাচ্ছি, জানো? কিছু বোঝানোর চেষ্টা করো না। নিখিল? নিখিলদা বলেছিল যদি যদি কোনোদিন সেরকম দরকার হয় না, তার কাছে যেতে। আজ আমার না সেই দরকারই হয়েছে। নিখিল? ছাড়ো, তুমি নেই, তাও যেতে পারতাম না। বাবা যদি বেঁচে থাকতো না, তোমাকে তোমাকে আঁকড়ে একটা মিথ্যেকে আঁকড়ে আমি থাকতাম, তাও যেতে পারতাম না এরপরেও। কিন্তু আজ তো বাবাও নেই, তাই আমার লজ্জাও নেই। কণা!
এরকম মানুষ কি সাধারণ স্বাভাবিক মানুষ করে? কিন্তু আত্মহত্যা তো সুস্থ স্বাভাবিক মানুষই করে না। তা করে না, কিন্তু তুমি তো কোথাও দেখাওনি যে সীতানাথ অস্বাভাবিকের বাইরে। হ্যাঁ, তা অবশ্য ঠিক। তাছাড়া সীতানাথ যে একটা মৃত্যুকে চাপা রাখতে এতদিন ধরে চাপা রাখবে, সেটা কেন? সেটা তো শুধু কণার জন্যে। শুধু কণা বলছো কেন? সীতানাথের জগতে কণা ছাড়া আর কিছুই ছিল না। আর কণাও শেষ করতে হবে, তাই তো? ঠিক তাই, এমন কি হয় না? তো হয়। আচ্ছা, কণা যে নিখিলের কাছে গেল, সেটা কি টাকার লোভে নাকি সে নিখিলকে ভালোবেসে ফেলেছে? আসলে সত্যি সত্যি কণা কাউকেই ভালোবাসে না। নিখিলকেও না, সীতানাথকেও না। ছোটবেলায় চূড়ান্ত দারিদ্র তাকে একটা জিনিসই শিখিয়েছে, দারিদ্র থেকে মুক্তি পাওয়ার ইচ্ছে। টাকার লোভ নয়, নিশ্চিন্ত আশ্রয় নয়। কি হতে দেওয়া যায়? কিন্তু আমার মতে কেউ যদি আত্মহত্যা করে, তাহলে তার মনের মধ্যে কিছু একটা অস্বাভাবিকতা ছিল, বহুদিন ধরে ছিল। তার মানে সে সুস্থ ছিল। তো হঠাৎ সব পেলেও তো সুস্থ মানুষ আত্মহত্যা করে, করে নাকি? পরে কিন্তু আমার ঠিক মনে হচ্ছে না সেটা। বিশেষ করে এই ব্যাপার তাহলে তুমি কি ভাবছো? আমি ভাবছি, ধরো সীতানাথ যদি এই না, ভেবো না, ভেবো না, লিখে ফেলো। আরে আমি কি করে লিখবো? আমি কি গল্প লিখতে পারিনি? আরে যা জানো তাই লেখো। যা কেন? আরে বাবা লেখো না, লিখতে গেলে আরো পরিষ্কার করে গল্পটা ভাববে। এ আমি বলেছি, তুমি শোনো না। না না, শুনবো না, শুনবো না, লিখে ফেলো। তুমি যা আমি এত করে বলছি লেখো না, বাবা এরকম করছো কেন? আরে হয়, খুব হয়, লেখো লেখো। শুয়ে 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 যাও, শুয়ে যাও। না না, এরকম কিছু করবে না। আরে আমার অনেক কাজ আছে, আজকে লিখতে গিয়ে কোনো কিচ্ছু হয়। ঘর তো গোছানো আছে, সেটাই পড়ে আছে, না বাবা ঘর তো ঘর দেখো। তো আমি চললাম। শুতে হবে না, লেখা হবে না। এবারে দেখতে পাবেন জটিলতর আরো একটা গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ স্বরলিপি। এবারে আরো বেশি মনোযোগ না দিয়ে বাকি ইতিহাসের গুরুত্ব বোঝা সম্ভব। আসি আসি আসি, একটু সবুর করুন। ও বিজয়দা, খবর তোমাদের? আর খবর? আপনার কি ব্যাপার? মুদ্রা আছে কি? যা দুদিন আপনি বেছে বেছে বাদ দিয়েছেন। কেন? কি হয়েছে? আচ্ছা, সীতানাথ কোথায়? ও জানে গেছে। আপনি বসুন। দুদিন যাবত ভালো নেই। কি হয়েছে? না, শরীর না, বড় অস্থির অস্থির হয়ে আছে। না, আগের মতো না, মানে অন্তত এখন অব্দি না। তবে হ্যাঁ, কি হয়েছে তুমি জানো? না, তবে পরশু স্কুল থেকে একটা বই নিয়ে বাড়ি ফিরল, আর অনেক রাত অব্দি সে বই পড়লো। আর তারপর থেকে ছটফট ছটফট করছে, বলতে গেলে সারা রাত ঘুমোয়নি। জানি না, আমাকে না দেখাতে চাইছিল না,
কেমন একটা আড়াল করে করে রাখছিল, তাই আমি আর জানতে চাই। বইটা বাড়িতে আছে বইটা? সেটাই সেটাই ব্যাপার। কি হয়েছে জানেন, পরশু ভোররাত্রে ঘুম ভেঙে দেখি ঘরে নেই, আর রান্নাঘর থেকে আওয়াজ পাওয়া যাচ্ছিল। তো গিয়ে দেখি সেই বইটা থেকে পাতা ছিঁড়ে ছিঁড়ে পোড়াচ্ছে। আর আমার সারাপে এমন ভাবে তাকালো, আমি ভয় পেয়ে গেলাম। তুমি কি জিজ্ঞেস করনি ওকে? না বিজয়দা, আমার সাহস হলো না। আমি আবার ওইদিকে ফিরে আপন মনে সেই বই থেকে পাতা ছেড়ে আগুনে দিতে লাগলো। মুখ না ফিরিয়ে শুয়ে একবার বলল, যা শুয়ে পড়বে। আমার তাই আর কিছু জিজ্ঞেস করার সাহস হলো না। তারপর কাল সারা সন্ধে পায়চারি করে করে কাটিয়েছে। সারা রাত অব্দি ঘুমিয়েছে খানিকটা। তবে ওর মধ্যে আবার কথা বলেছে? হ্যাঁ, কি কথা? বেশিরভাগেরই কোনো মানে বুঝতে পারিনি। যেটুকু বুঝেছ সেটাই বলো। এমনি সব আজে বাজে কথা। ওরা হ্যাঁ, শিকারা তোমার মধ্যে কথা বললে তুমি ভয় পাও, কিন্তু কি কথা বলে আমাকে বলতে চাও না? বিজয়দা, বিশ্বাস করুন বিজয়দা, কোনো গোপনীয় কথা নয়। আসলে যা বলে তার কোনো মানে হয় না। কোনো টুকরো কথা, কিছু নাম, কোনো মানে হয় না তার। কি না কি কথা? এমনি ধরুন কোনো জায়গার নাম কিংবা চকলগড়? আপনি জানেন কি করে? চকলগড়ে কি হয়েছিল? না, চম্বলগড়ের কথা আপনি জানেন কি করে? কি হয়েছিল? অন্য আপনাদের চার হয়ে গেছে, আমি দেখি। এই শুনছো? হ্যাঁ, কি? এই বিজয়দা এসেছে। ও আচ্ছা, ওকে একটু বসতে বলো, আসছি। বিজয়দা, আপনি বসুন। বলছি, তার উপরে একটা গান করে দিই। আচ্ছা দাও। বলছি, একটু চা রাখবেন নাকি পরে? সেটা না আসলে পরেই হবে। আচ্ছা, ঠিক আছে আমি তাহলে যাই। চলাই। দিন পরে এলি যে? ওই তো 4-5 দিন হবে বোধ হয়। না রে, 2 দিন আসিনি, কাল আর পরশু। 2 দিন? আমি তো ভেবেছিলাম আরো বেশি। আরে স্কুলে কিছু ঘটেছে? হ্যাঁ। কি হয়েছে? আরে একটা ছেলেকে এক্সপেল করে দিতে হবে। কি করেছিল? যা করেছিল সেই তুলনায় ওকে এক্সপেল করাটা বোধহয় সব থেকে কম শাস্তি, জানিস? আসলে ছেলেটাকে না রাস্তার ল্যাম্পপোস্টের সাথে বেঁধে চাবুক মারা উচিত। সেটা না কি? না কিছু না, আসলে তোর মুখে ওরকম কথা শোনার অভ্যেস নেই তো। তুই বল, আজ অব্দি তুই কাউকে কোনোদিন মেরেছিস? কারো গায়ে হাত তুলেছিস? কি করেছিল ছেলেটা? ছিল? আরে আমার ক্লাসে লুকিয়ে লুকিয়ে একটা বই পড়ছিল, অতি জঘন্য একটা বই। জঘন্য মানে ব্লু বুক? হ্যাঁ, ওই ব্লু বুক। এই তবে ভারত সরকারের দয়ায় আজকে আমরা সব খোলা বাজারে কিনতে পাওয়া যায়। কি বই পড়ছিল ছেলেটা? ললিতা। নামকমের ললিতা? হ্যাঁ, নামকমের ললিতা। তুই যদি বইটা পড়তিস না তাহলে বুঝবি কেন আমাকে অসময়ে এক্সপেল করতে হলো। আমি পড়েছি। হ্যাঁ,
পড়েছিস? হ্যাঁ আমি পড়েছি। তুই পড়েছিস? তাহলে বল, অশোকে এক্সপ্লেন করাটা আমার ঠিক হয়েছে কিনা বল। আয় খেলবি আয়। আরে না, তোর কি মনে হয় বল না, তুই তো পড়েছিস। আয় খেলবি। না, তুই আগে আমার প্রশ্নের জবাব দে। বেশ দিচ্ছি। ললিতা পরে অশোক ক্লাসের মধ্যে পড়ে খুব বাজে কাজ করেছে, কিন্তু তার জন্য তাকে explain করা চলে না। তুই ললিতা পড়িস নি। ললিতা একটা নাবালিকা মেয়ে। তাতে কি? বিজয়, 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 তুই কি বলছিস তুই নিজেই জানিস না। তুই একটা অস্বাভাবিক জঘন্য বিকৃতিকে সমর্থন করছিস। সেটা বিকৃতিটাকে অস্বীকার করলে কি তার অস্তিত্ব চলে যাবে? না, এরকম না। কি হলো? তুমি তো তোমার এরকম করছো কেন? ওকে বলতে দাও, ওকে বলতে দাও। ওটা কি করছিস? সত্যি তুই বস, আমি আসছি। কোথায় যাচ্ছ তুমি? আমি একটু ওই বাইরের মোড় থেকে ঘুরে আসছি। আমার মাথাটা ভীষণ ধরে গেছে। একটু বাইরে থেকে বেরিয়ে এলে ভালো। চল ঘুমিয়ে দে। এই না না, তুই বস, আমি এই যাবো আর আসবো। আমাকে 5টা মিনিট, বড় যে 10 মিনিট, আমি এক্ষুনি ফিরে আসছি। ঠিক আছে ঠিক আছে, আমি বসছি। বলা সম্বন্ধে কি হয়েছিল দেখো, তুমি যদি আমাকে সব খুলে না বলো আমি কিছুই করতে পারবো না। কিন্তু বিজয়দা, ও যে কিছু বলতে বারণ করেছে নিয়ে। যে বারণ করেছে সে রোগী, তার চিকিৎসার জন্য বলবে আমাকে। ঠিক আছে, ঠিক আছে, আমি আপনাকে বলছি সবটা। জঙ্গলগড়, সেটা ঘোর ঘোর এক জঙ্গলের পাশে এক গ্রাম। আমরা বিয়ের বছর 3 পরে সেখানে বেড়াতে গেছিলাম। আর ওখানে আমাদের নিত্য সঙ্গী ছিল পার্বতী। এই 10-12 বছরের ছোট্ট ফুটফুটে মেয়ে, হাসি খুশি, আর কি ভালোবাসতো আমাদের। আর আমরা দুজনেই না ওকে খুব ভালোবাসতাম। আর সেখানে বলা হ্যাঁ, ঠিকানা ফেরি না, তুমি যে কটা ঠিকানা দিয়েছিলে আমি সব জায়গায় ঘুরে দেখেছি। শুনলাম বিধুবাবুর বাড়িতে 8 ঘন্টা আগে গিয়েছিল। 8 ঘন্টা আগে? 2 মিনিট ছিল, একটা প্রকাণ্ড বড় পুতুল নিয়ে গেছে, গৌরীকে দিয়ে প্রায় সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে। পুতুল? গৌরীকে হঠাৎ এই সময় পুতুল কেন দিতে গেল? তা তো কেউ জানে না। গৌরীর মা তো রান্না করছিলেন, কেউ দেখেই। বাড়ির আর কেউ কিছু করতে পারলো না? আর কেউ দেখেই। গৌরী কিছু বলতে পারলো? গৌরী 8 বছরের মেয়ে, সে কি বলবে? সে বলল কাকাবাবু এসেই চলে গেল, নে এটা তোর জন্য এনেছি বলে পুতুলটা দিয়ে বেরিয়ে গেছে। আচ্ছা খরা, আমি না মাঠটা একটু দেখে আসি, যদি ওখানে বসে থাকে। আর কোথায় দেখবেন? কিন্তু কটা বাজে? 8:10 হয়েছে বাবা। সে তো 2 ঘন্টা হয়ে গেল। ভয় পেও না করা, নিশ্চয়ই বাইরে কোথাও আছে। আমি দেখছি, তুমি চিন্তা করো না। আরে কি বল, এখন এখানে আমি তো ভেবেছিলাম ভাববি না। বিজয়দা তোমাকে এতক্ষণ সারা বিশ্ব ঘুরে বেরিয়ে এসছে। শিখে কি করছিলি তুই এখন? একটু ঘুরছিলাম। কেন? ভাবছিলাম একটা কাজ ছিল, সেটাও সেরে কাজ?
মানে গৌরীকে পুজো দিয়ে আসে। তুই কি করে? ও, তুই বাবুর বাড়িতে গেছিলি? ওটা কি? এটা একটা খেলনা। কার জন্যে? আসলে আমি গৌরীর জন্য কিনেছিলাম একটা স্লিপিং রুম। তারপরে ভেবে দেখলাম ওর মনে হয় পুতুলটাই বেশি পছন্দ হবে, তাই আর ইয়ে দিলাম। ওইটাও না হয় ওকে দিয়ে আসতে, এটা নিয়ে এখন তুমি কি করবে? এই দেখেছো? হ্যাঁ সত্যি একদম মাথায় আসেনি গো। ঠিক আছে, পরের বার দিয়ে আসবো, পরের বার দিয়ে আসবো। আচ্ছা তাহলে হলো, কিন্তু একটা কথা বলো, তুমি 10 মিনিটের জন্য বেরিয়ে ঘুরে আসছি বলে গৌরী এই কি মুশকিল, কি মুশকিল! আরে সামনে দোকান ছাপ পড়ে গেল, তাই এই তো তোমরা এত চিন্তা করলে যদি আমি জানতাম যেতাম। কে তুই দাঁড়িয়ে আছিস কেন? জয় বউ না যাই না, আজ তো আর দাবা হবে না, বসে আর কি হবে? এটা বসে, তুই বস, তোর সাথে একটু কথা আছে। একটু বস, একটুখানি ভাব। ঠিক আছে, বসলাম। করা বলো। আমার না বিজয়ের সাথে একটু একটা কথা ছিল। আচ্ছা তুমি চৌধুরীর ফ্ল্যাটে একটু ঘুরে আসতে পারো? হ্যাঁ, এই ঘন্টা খানিকের জন্য। আচ্ছা, হ্যাঁ পারি, খুব পারি। এই তো সুরমাদি নালিশ করতে থাকে, আসে না কেন। হ্যাঁ ঠিক আছে, আমি যাই শাড়িটা পাল্টে যাই। আচ্ছা থাক, রাস্তায় তো বেরোতে হচ্ছে না, এমনি ঘুরে আসি। হ্যাঁ ঠিক আছে, আসি। তুমি হঠাৎ আমার সঙ্গে ভদ্রতা করছো যে? অদ্ভুত না, শুধু কি? আমি জানি তোমার আমাকে নিয়ে অনেক চিন্তা। আর ভাবতে হবে না, সব ঠিক হয়ে যাবে। তুমি দেখো সব ঠিক হয়ে যাবে। তুমি আমাকে একটু সময় দাও, ঘুরে এসো। বিজয়, বল। একটু আগে তোর সাথে তর্ক করতে বলছিলাম, ওই লুইটায় যে বিকৃতির বর্ণনাটা দেওয়া আছে তা হয় না। তুই বলছিস সেটা হয়, মনে আছে? হ্যাঁ মনে আছে। আমি ভুল বলছিলাম রে, ভুল বলছিলাম। না, ভুল না, মিথ্যে বলছিলাম, জেনে শুনে মিথ্যে বলছিলাম। আসলে ভয় জানি, কিন্তু মানতে চাই না, তাই জেনে শুনে বলি ভয়। তা হয়, তুই জানলি কি করে? আমি দেখেছি। কোথা দেখেছিস? প্রথম দেখেছি মধ্যভারতের এক জঙ্গলে, জানিস, অনেক দিন আগে। আসলে পড়ার আমি গ্রীষ্মকালে জঙ্গল গরম করে একটা গ্রামে বেড়াতে গেছিলাম, জানিস। এই গ্রামটার পাশে একটা জঙ্গল ছিল, ওই জঙ্গলের মধ্যে না একটা পুরোনো ভাঙা কেল্লা ছিল, জানিস। দিনের বেলাতেও কেউ ওই কেল্লাতে যেতে চাইতো না, ও তো ওখানে নাকি ফেরারি খুনে ডাকাতরা দরকার করলে গিয়ে ঢুকোয়। আমি অবশ্য গল্পটা সত্য মিথ্যে কিছু যাচাই করতে যাইনি, তবে অন্তত একটা ডাকাত, একটা খুনে ডাকাত, ডাকাতের কথা পরে হবে, তোকে তো ভারতের কথাই বলিনি আমি, না? আর ভারতের কথা বলা দরকার, জানিস। ওখানে না, ওখানে পার্বতী বলে একটা ছোট্ট 10 বছরের মেয়ে ছিল।
না, ওকে খুব ভালোবাসতে রে। আমি ওকে খুব ভালোবাসতে জানিস। একদিন কি একটা আবদার করছিল, আমি ওকে চড় মেরেছিলাম। ও সেই রাগে দুঃখে পালিয়ে গেল জঙ্গলে, আর সেখানে একটা ডাকাতের হাতে পড়ে সেটা কি তোর কি তুই রাগ করে চর মেরেছিলিস বলে দুর্ঘটনার সমস্ত দায়িত্ব নিজের উপর তুলে নিলি? ফুল ইউ আর এ ফুল। কটা তোকে তাহলে পুরো গল্পটাই বলেছে? হ্যাঁ বলেছি, আমি বলতে বাধ্য করেছি। আমি জানতাম তুই একটা কাল্পনিক অপরাধ চেতনা নিয়ে তুই জানিস না বিজয়, তুই কিচ্ছু জানিস না, করাও জানে না। করাও জানে না। না, কেন আমি ওকে মেরেছিলাম, কেন আমি জঙ্গল থেকে পালিয়ে আসতে চেয়েছিলাম, কেন আমি নিজেকে দূরে সরে আসতে চেয়েছিলাম পার্বতীর কাছ থেকে, কিন্তু শেষ পর্যন্ত সেটাও পারলাম না। কেন যে পারিনি। বলছিস তুই? সীতারা, পার্বতী জানে না বিজয়, জঙ্গলের সেই ডাকাত আমি হতে পারতাম, হওয়া সম্ভব ছিল। কখনো না। এরপর দিন, রাতের পর রাত, একটা বিষাক্ত জীবাণু আমার মাথার মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ হয়ে উঠেছিল রে। আমার সমস্ত মন ছেড়ে দিয়েছিল। দিনের পর দিন, রাতের পর রাত যন্ত্রণায় চটপট করেছি, কত লড়াই করেছি। আমি পালিয়ে আসতে চেয়েছি, পারিনি। আমি ওকে ছেড়ে চলে আসতে চেয়েছি, পারিনি। ওকে মেরেছি। কি যে হয়ে গেল, ওকে কেন আমি মারলাম, কেন জঙ্গলে চলে গেল, কেন সীতারা, কেন নিজেকে শেষ করছিস এই সর্বনেশে চিন্তা মাথায় নিয়ে? কিন্তু পার্বতী ডাকাতের হাতে পড়েছিল। ও যদি ওই ডাকাতের হাতে না পড়ে আমার হাতে পড়তো, তাহলে কি হতো? তুই তাকে নিরাপদে ফিরিয়ে নিয়ে আসতিস। সীতারা, কি হতে পারতো সে সর্বনেশে চিন্তা বন্ধ কর। যা হয়েছে মেনে নে, অতীত বলে মেনে নে, দুর্ঘটনা বলে মেনে ভুলবার চেষ্টা কর। দুর্ঘটনা, অতীত, বহু বছর ওরা যেত জানিস, ওরা যাচ্ছিল, মানা যাচ্ছিল। আমি তো আমার স্কুলে আমার কাজকর্মের মধ্যে নিজেকে ব্যস্ত রেখেছিলাম, বুঝে যেতে চেষ্টা করছিলাম জানিস। আর আমার সহকর্মীরা, আমার ছাত্ররা, ওরা তো আমাকে ভালোবাসে, আমাকে শ্রদ্ধা করে তো। আর কণা কিন্তু ছিল, আমার শত অন্যায় সত্ত্বেও কণা আমাকে ত্যাগ করে। কিন্তু বিজয়, পার্বতী আমার ফিরে আসছে। বিজয়, কি বলছিস তুই? কি বলছিস? পার্বতী আবার ফিরে এসেছে। আমি প্রথমে না ঠিক টের পাইনি, সাবধান হতে পারিনি। তারপরে যতক্ষণে টের পেলাম, তখন যেন উপায় ছিল না রে। সেই বিষাক্ত জীবাণুটা আবার আমার সমস্ত মন আচ্ছন্ন করে তুলেছে। আমি যে পালানোর রাস্তা খুঁজে পাচ্ছি না বিজয়। আমি অশোককে তাড়িয়ে দিচ্ছি, আমি বিধুর সাথে ঝগড়া করছি, কিন্তু সেই বিষ আর পড়ছে না। পার্বতী ফিরে আসছে বিজয়, পার্বতী ফিরে এসেছে। কি আবল তাবল কথা বলছিস? কোথায় পার্বতী, কোথায়? গৌরী, না। হ্যাঁ বিজয়, গৌরী। পার্বতী তো না ছিল, কিন্তু গৌরী তো বর্তমান। পার্বতীকে ডাকাতটা নিয়ে গেছিল। কি হতে পারে বল গৌরী?
সংযম সব কিছুতে তুমি বলবে জানি না, জানি না। শোন সীতানাথ, তোর এত সংযম সব কিছুতে তুই পারবি না গৌরীর কাছ থেকে নিজেকে সরিয়ে রাখতে? অনেক অনেক তো চেষ্টা করলাম রে। আরো চেষ্টা কর। এই জঙ্গলের জঙ্গল নয়, এখানে তোর স্কুল আছে, তোর কাজ আছে, এখানে গৌরী আছে, আমি আছি, কণা আছে, আমি আছি। চেষ্টা কর, আরো চেষ্টা কর, তুই নিশ্চয়ই পারবি। জানি না। শোন সীতানাথ, আজ যে তুই আমায় বলতে পারলি, এই বলাই তোকে জোর দেবে। এতদিন মনের মধ্যে পুষে রেখে ভুল করেছি। ভেবে দেখ, ভেবে দেখ তুই সত্যি কিনা। জানি হয়তো। শোন, আজকে না এই যখন আমি রাস্তায় রাস্তায় ঘুরছিলাম, অনেক কিছু নিয়ে চিন্তা করছিলাম জানিস। এখন এখন আমার মনে হচ্ছে হয়তো বা শেষ পর্যন্ত আমি মুক্তি পাবো। হয়তো নয় সীতানাথ, নিশ্চয়ই পাবি। আচ্ছা, তার আগে তুই আমার একটা প্রশ্নের জবাব দে তো বিজয়। বল। ওই যে পার্বতীকে যে ডাকাতটা শেষ করেছিল, তার ফাঁসি ছাড়া অন্য কোনো শাস্তি আছে কিনা বল। সীতানাথ এসব কথা নিয়ে তুই বিধবা বাড়ি গেছিলি, হ্যাঁ ওখানে গৌরী দেখেছি। হ্যাঁ, দেখেছি। আচ্ছা, যদি শুনিস যে গৌরীকে কেউ শোন না, যদি শুনিস গৌরীকে কেউ কিছু করেছে আর তার ফাঁসির হুকুম হয়েছে, তুই সেটা অন্যায় মনে করতিস? সীতানাথ তুই বিজয়, তুই আমাকে বল, তুই সেটা অন্যায় হুকুম মনে করতিস? না না, মনে করবো না। কিন্তু সীতানাথ তুই জানিস তুই সেই ডাকাত ছিলি না, কোনোদিন হবি না। তুই চেষ্টা করলেও হতে পারবি না, তুই জানিস সে কথা। তুই মনে মনে যাই ভাবিস, যাই চার সব তোর মনে, কোনো দিন তা বাইরে আসবে না। তুই জানিস সে কথা, জানিস না? জানি, জানি হাতে আমার হাতে গৌরীর কোনো দিন ঘটতে হবে না। সেটাই সীতানাথ, সেটাই তো, সেটাই। একটা জিনিস দেখে চিনতে পারছিস? হয়তো গৌরীর ছবি। ওর 8 বছরের জন্মদিন ছিল এটা। আমি দিয়েছিলাম। এই ছবিটা ভালো হয়েছে না? খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আরেকটা জিনিস দেখে দেখো, বুঝতে পারিস ছবি এটা কি পার্বতীর ছবি? এটা পার্বতী। এই ছবিটা না আমি দিয়েছিলাম। আমি কত দিন ধরে আস্তে আস্তে পার্বতীর স্মৃতি মুছে ফেলতে চেষ্টা করেছি। এই ছবিটা আমি যত্ন করে দিয়ে রেখেছিলাম। পড়া জানে না জানিস। এই ছবিগুলো দেখতে পাচ্ছিস, আমি দেখতে পাচ্ছিস। আচ্ছা মনে হয় চোখ। কি আশ্চর্য মিল বল। হ্যাঁ, আর রং দেখতেছে না, কি ধবধবে খরচা। কটা বাজে না? 15টা বেজে গেছে রে। তুই আমার জন্য একটা কাজ করে দিবি? হ্যাঁ বল, কি করতে হবে? একটুখানি কিন্তু থাকতে হবে। আরে বল না কি করতে হবে। 1 মিনিট দাঁড়াই গিয়ে উঠে আজ রাতে? হ্যাঁ, আজ এখনই। কি লিখেছিস? তুই পড়ে দেখ না। সত্যি সীতানাথ?
আমার দোষে না বলবেন দোষে অসুখের জীবনের সর্বনাশ হয়ে যায় না রে। একটু গিয়ে দিয়ে আয়। ঠিক আছে, এই কিন্তু ওনাকে নিয়ে চিন্তা করতে হবে না তোকে, ঘরেকে আমি দেখে নেবো। এই চিঠিটা তুই কাল স্কুলে গিয়ে দিতে পারবি না? তুই যদি এখন না দিস আমাকে শান্তি হবে না। তুই এক্ষুনি গিয়ে দিয়ে আয়। ঠিক আছে ঠিক আছে, কিন্তু ওনাকে চিন্তা করতে হবে না, আমি দেখে নেবো। কিন্তু তুমি কাল আসতে পারবে? এই সকালে সকালে? হ্যাঁ, কাল সকালে। তোর আসাটা না দরকার, একটু খুব দরকার। ঠিক আছে, আসবো সকালে। একটু যাবো। ঠিক ঠিক আছে। এই বিজয় সঙ্গে না তোর মতো না আমার আর কেউ নেই। তুমি শুধু কি বলিব আমাকে আর দেরি করিস না। ঠিক আছে, তাহলে কাল সকালে আসবো আমি। চলিব না, কিছু মনে করো না। এর বেশি আর কিছু কনাকে বলবার নেই সেখানে। আর কোনো চিন্তা নেই তার। এক প্রগাঢ় শান্তি, এক অনির্বচনীয় বিশৃঙ্খলায় তার দড়িটা হাতে সাপের মতো বিক্রি করে উঠল। ছাদের দিকে তাকালো সীতারাম। পরিকাঠের গাথা, বাঁকালো লোহার উঠে পরম মুক্তির আশ্বাস। কি আমার চেয়ে অনেক ভালো হয়েছে। এটা কি সমালোচনা হলো? আমি কি সমালোচক? তোমার মনে যেন একটা প্রশ্ন রয়েছে। কে বলবে? মুখ দেখে মনে হচ্ছে তো। না, প্রশ্ন ঠিক নয়। তবে তবে কি? আমি ভাবছি সীতারাম কি কারণে সত্যি সত্যি আত্মহত্যা করলো আমরা জানবো কি করে? তার মানে আমার গল্পটা তোমার সম্ভব বলে মনে হচ্ছে, তাই তো? না না, সম্ভব হবে না কেন? নিশ্চয়ই সম্ভব, কিন্তু ওটা তো তোমার গল্প। আমার গল্পটা সম্ভব, কিন্তু আসল ঘটনাটা তা নয়, এই তো। না না, তুমি ভুল বুঝছো, তা না। আমি ঠিক বুঝেছি। আমি তোমার গল্পের সম্ভব অসম্ভব সব কিছু ফুটিয়ে বলেছি, যা মনে হয়েছে খুলে বলেছি। অথচ তুমি গল্পটা ভালো হয়েছে বলে চুপ।
অথচ মনে মনে নাকচ করে দিয়েছে গল্পটা। কে বললো আমি গল্পটা নাকচ করেছি? নাকচ করুন দেখি। তুমি কি বিশ্বাস করো সীতানাথ এই কারণে আত্মহত্যা করেছে? কিন্তু আমরা জানবো কি করে সীতানাথ কি কারণে আত্মহত্যা করেছে? ওই তো সীতানাথ কি কারণে আত্মহত্যা করেছে জানি না, আমার গল্পটা যা লিখেছি সব ভুল, আগাগোড়া ভুল। আমি আগাগোড়া ভুল মোটেই করিনি। আমি বলেছি তুমি আসল কারণটা জানছো কি করে? তুমি যেটা লিখেছো সেটা তো তোমার কল্পনা। আমার কল্পনা হলে আগাগোড়া ভুল হবে। বাসন্তী, কি হচ্ছে? আমরা বোধহয় সীতানাথকে নিয়ে একটু বেশি মাথা ঘামিয়েছি। হ্যাঁ, সীতানাথের ভূত ঘাড়ে চেপেছে। কি হলো? কিছু না, আমি শুতে যাচ্ছি, আমার ভীষণ ঘুম পেয়েছে। আমার তো ঘুম পাচ্ছে না। আবে, আমি যাচ্ছি শুতে, 11টা বাজে, কাল আবার সোমবার। আমার আজকে ঘুমই আসবে না। ঠিক আছে, শুনেই রাখ, আমি চললাম। ঠিক আছে। আর যারা যারা শুধু বলতে বলেছিল, আমাকে শুনতে শুনে সে লিখতে বলেছিল, তাদেরকে বলে আপনারা এবারে বাড়ি যান। আমি যে দুটো কথা বলতে চাই, আমি লিখে নিয়ে এসেছি যাতে কিছু ভুল না করি। সবার আগে আমাদের সবার পক্ষ থেকে আমি আপনাদের প্রত্যেকে আমাদের আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা যে ধৈর্য ধরে ভুল ত্রুটি সত্ত্বেও এখানে পুরোটা সময় থেকে নাটকটা দেখেছেন, তার জন্য আমরা খুবই আমি এটা বলতে চাই যে এই অসাধারণ কাস্টের সাথে কাজ করার জন্য সুযোগ পাওয়াটার জন্য আমি খুবই কৃতজ্ঞ। যদিও প্রবীণার আমার নাম নির্দেশকের তালিকায় ছিল, আমি জানাতে চাই আপনাদের যে এই নাটকটা ছিল প্রত্যেকটি শিল্পীর নিজস্ব প্রচেষ্টার ফল। আমাদের প্রতিটি অভিনেতা অভিনেত্রী তাদের চরিত্র নিয়ে এতটাই চিন্তা ভাবনা ও পরিশ্রম করেছেন যে আলাদাভাবে নির্দেশনার প্রয়োজন করার পড়েইনি। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে আমাদের প্রত্যেককে কাস্ট মেম্বারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। যারা পর্দার আড়াল থেকে কাজ করেছেন এবং যাদের শেষ মুহূর্তে সহায়তা ছাড়া এই নাটকটির কোনো সম্ভব হতো না। প্রথমত আমার ধন্যবাদ প্রীতম, নীল আর পায়েলকে। প্রীতম আমাদের মিউজিক ডিরেক্টর, নীল ওর সময় দিয়ে মিউজিকটা অ্যারেঞ্জ করেছিল, আর পায়েল আমাদের ভিডিওগ্রাফার। For sound, my particular thanks to Edward Calderón. I know we had a few issues today, but if he hadn't come up with the solution, this natok would have been very, very difficult to watch. He's the most wonderful person to work with, always available to help, and most of all, like I said, if he didn't come up with the solution, you wouldn't have been able to help. আর তাছাড়া লাইটিং এর জন্য অংশুকে, মিউজিক কোঅর্ডিনেট করার জন্য আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। And last but not the least, আজকে আমাদের এই সুযোগটা দেওয়ার জন্য বিসিএ কমিটিকে জানাই আমাদের সকলের ধন্যবাদ রইল। এই যে অ্যারেঞ্জমেন্ট, এই যে চিন্তা করে দেখা, লুকটা কিরকম হবে, সুপার সুপার।